বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? আশা করি তোমাদের পড়াশোনা ভালোই চলতেছে। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে বসো, আমরা পড়া শুরু করে ফেলতেছি। আমাদের আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে যারা উপস্থিত আছো সবাইকে সুস্বাগতম। আমরা আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ের এই কোর্সটার আমরা কোন চ্যাপ্টার আছে? দ্বিতীয় চ্যাপ্টার, জীবন বীমা সম্পর্কিত বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। আমরা আজকে পাঠে কি কি পড়বো একটু দেখো। জীবন বীমার দাবি কিভাবে আদায় করা যাবে এই সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে আশা করি। মৃত্যুর হার পুঞ্জি, আজকে আলোচনার শেষে তোমরা নিজেরাই একটা মৃত্যুর হার তালিকা তৈরি করতে পারবে। এবং যে জীবন বীমা নির্ধারণের জীবন বীমার ক্ষেত্রে প্রিমিয়াম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং প্রিমিয়াম হার কিভাবে নির্ধারণ করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনায় আনা প্রয়োজন সেই বিষয় সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা জীবন বীমার সাথে কতিপয় টার্ম বা ধারণা আছে যেগুলো আলোচনা করা দরকার, আমাদের পরীক্ষা প্রায় আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা অংশগ্রহণ করো। আমাদের আজকের পাঠের পড়ার প্রথম বিষয়টা হচ্ছে জীবন বীমার দাবি আমরা কিভাবে আদায় করব সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। প্রথম, জীবন বীমা দাবি আদায় করার ক্ষেত্রে কতগুলো নিয়ম অনুসরণ করা হয়, সেই নিয়মগুলো আমরা এখন আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। জীবন বীমা প্রিমিয়াম, আমরা জানি বীমাকারীর সাথে বীমা গ্রহীতার একটা চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে মেয়াদ শেষে যদি মেয়াদি বীমা হয়, মেয়াদি বীমা হলে বীমা গ্রহীতা যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকারীরা পাবেন। আমরা এখন বলতেছি যদি মেয়াদি বীমা পত্র হয়, তাহলে বীমা গ্রহীতা যদি মেয়াদ শেষেও জীবিত থাকে তাহলে সে নিজেই বীমা দাবির টাকা গ্রহণ করবে। এই ক্ষেত্রে তাকে কোনো ঝামেলা পোহাতে হয় না। তবে এই যে আমরা গত ক্লাসে বলছিলাম জীবন বীমা যখন করেন তখনই প্রস্তাবের সাথেই যদি সে বীমার বয়সের প্রমাণপত্রটা প্রদান করে থাকেন তাহলে কি হবে? তাহলে পরবর্তীতে আর বীমা প্রিমিয়ামের বীমা দাবির ক্ষেত্রে তাকে আর বয়সের প্রমাণপত্র দাখিল করার প্রয়োজন পড়ে না। আমরা যেটা বলতে চাই, জীবন বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা যদি মেয়াদি বীমা পত্র গ্রহণ করে তাহলে মেয়াদ শেষে যদি সে জীবিত থাকে তাহলে সে নিজেই বীমা দাবি গ্রহণ করতে পারবে। তবে বয়সের প্রমাণপত্র যদি শুরুতে না প্রদান করে থাকে তাহলে বীমা দাবি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই বয়সের প্রমাণপত্র প্রদান করতে হবে। আমরা একটু পরেই বয়সের প্রমাণপত্র নিয়ে আর বিস্তারিত কথা বলবো। তবে বয়সের যদি হেরফের হয় তাহলে বীমা দাবির পরিমাণও হেরফের হতে পারে। আমরা এটাও পরবর্তীতে আলোচনা করবো বিস্তারিত। নেক্সট, বীমা গ্রহীতা যদি মারা যায়, এটা আজীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য, মেয়াদি বীমার ক্ষেত্রে প্রযোজ্য। মেয়াদি বীমার ক্ষেত্রে আমরা বুঝি যে বীমা গ্রহীতা যদি মেয়াদের শেষে জীবিত থাকে তাহলে সে নিজেই পাবেন, যেটা একটু আগে বললাম। যদি বীমা গ্রহীতা যদি মেয়াদ পূর্তির পূর্বেই মারা যায় তাহলে তাকে কতগুলো কার্য সম্পাদন করা লাগে সেগুলো আমরা এখন আলোচনায় আসবো। এবং আজীবন বীমা যদি হয় তাহলে আজীবন বীমার ক্ষেত্রে আমাদের কি ঘটবে? আজীবন বীমার ক্ষেত্রে মনে রাখবে এই ক্ষেত্রে
বীমা গ্রহীতা মারা গেলেই শুধুমাত্র তার উত্তরাধিকারীরা বীমা দাবি পাবেন, অন্যথায় পাবেন না। তাহলে ক্লিয়ার? তাহলে আজীবন বীমার ক্ষেত্রে এটা একবারে এসেনশিয়াল, এটা ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু মেয়াদি বীমার ক্ষেত্রে মারা যদি না যায়, তাই মেয়াদ পূর্তিতে বীমা গ্রহীতা নিজেও টাকা পেতে পারে। তাহলে আমরা এখন জানতে চাই যে এই বীমা গ্রহীতা যদি মারা যায়, মেয়াদি বীমার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, আজীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে মারা গেলে আমরা কি করব, কতগুলো ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করলে বীমা দাবি পাওয়া যেতে পারে। এক্ষেত্রে প্রথম হচ্ছে বয়সের প্রমাণপত্র। একটু আগে বলছিলাম বয়সের প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। কার বয়সের পত্র? বীমা গ্রহীতা। কে দিবেন? এই মারা যদি যিনি মারা যান তাহলে কে দিবেন? যে তাকে নমিনি করা হলো তিনি দিবেন। আর যদি নমিনি না করা থাকে তাহলে আমরা বলবো উত্তরাধিকারী, যিনি উত্তরাধিকার উনি পাবেন। আচ্ছা, তাহলে প্রথমটা বলি বয়সের প্রমাণপত্র। বীমা গ্রহীতা যদি শুরুতে বয়সের প্রমাণপত্র দিয়ে থাকে তাহলে ভালো কথা, যদি না দেয় তারপরও তাকে বীমা বয়সের প্রমাণপত্র দিয়ে। বয়সের প্রমাণপত্রগুলো কোন কোনগুলো বয়সের প্রমাণপত্র বলো তো দেখি। তোমাদের বয়সের প্রমাণপত্র কোনটা? তোমাদের এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, এখানে বয়স লেখা আছে। অথবা যারা লেখাপড়া করে নাই তাদের জন্য ভোটার আইডি, জাতীয় ভোটার কার্ড। এছাড়া আর কি হতে পারে? পাসপোর্ট, পাসপোর্টের মধ্যে বয়স থাকে, অথবা ডাক্তারের সার্টিফিকেট, অথবা তোমার পিতামাতার হলফনামা। এইগুলো হচ্ছে বয়সের প্রমাণপত্র, তোমাকে অবশ্যই দিতে হবে যদি বীমা গ্রহীতা মারা যায়। তারপর হচ্ছে যে সে যে মারা গেল, সেকেন্ড, প্রথম বয়সের প্রমাণপত্র দিলাম, পরবর্তীতে আমরা কি করবো? মৃত্যু প্রমাণপত্র। এই যে বীমা গ্রহীতা মারা গেল, মানুষের মধ্যে প্রতারকের অভাব নাই, সে ভুল করে বা প্রতারণা করে আশ্রয় নিয়েও করতে পারে, এই বীমা দাবি করতে পারে। এই জন্য সে যে মারা গেল সেই মৃত্যুর প্রমাণপত্র দিতে হবে। প্রমাণপত্রটা কি? প্রথম হচ্ছে ডেথ সার্টিফিকেট, ডাক্তার দিবেন, এটা আমরা সবাই জানি। যদি মনে করো আমাদের অনেকেই তো গ্রামে থাকে, তোমাদের অনেক পরিচিত আছে, তোমরাও অনেকেই গ্রামে থাকো, তোমরাও ক্লাস গ্রামে বসে করতেছো অনেকেই। তাহলে এই যে গ্রামে গেলে তো সে হয়তো বা তার বৃদ্ধ বয়সে এমনি মারা গেলেন, তাহলে তো ডাক্তারি হাসপাতালে নেওয়া হয়নি, তাহলে তার সার্টিফিকেটটা কে দিবে? অর্থাৎ এলাকার যে স্থানীয় সরকারের যারা দায়িত্বে আছেন, চেয়ারম্যান, মেম্বার, অথবা সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, তারা দিতে পারে। অথবা সম্মানিত ব্যক্তি যিনি তার মৃত্যুর কালেও ছিলেন, অথবা মৃত্যুর বিভিন্ন অনুষ্ঠানে, মৃত্যু পরবর্তী জানাজা বা বিভিন্ন অনুষ্ঠানে ছিলেন, সেই ধরনের সম্মানিত কোনো ব্যক্তিও যদি সার্টিফিকেট দেন যে সে মারা গেছে এবং তার লাশ আমি দেখেছি, অথবা তার জানাজায় আমি অংশগ্রহণ করেছি, তাইলেও কিন্তু হবে। মনে করো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হলে ডাক্তারের এখানে সার্টিফিকেট লাগবে এবং পুলিশের রিপোর্টও লাগবে। তাহলে আমরা বুঝলাম মৃত্যুর যে প্রমাণপত্রটা কিভাবে পেতে পারি। তার প্রথমটা কি বললাম? ডাক্তারের সার্টিফিকেট। আমরা অথবা স্থানীয় সরকারের যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, তাদের, অথবা স্থানীয় প্রতিনিধি আর কি, স্থানীয় সরকারের প্রতিনিধি, অথবা আমরা বলতেছি যে যদি সে অ্যাক্সিডেন্ট, কোনো সম্মানিত ব্যক্তি যদি তার মৃত্যু লাশ দেখে থাকেন, এই প্রমাণপত্র দিতে পারেন। অথবা যদি কোনো দুর্ঘটনা ঘটিত হয়, পুলিশের রিপোর্ট এবং ডাক্তারের পোস্ট মর্টেম রিপোর্ট দিতে হবে। ময়নাতদন্তের রিপোর্ট যদি পায় তাহলে এটা আমরা মনে করব সেই মৃত্যুর সার্টিফিকেট গুলো, এই উল্লেখিত গুলি গ্রহণযোগ্য হবে। এর কথা আমরা বলতে চাই, এই যে একটু আগে বললাম এই কাগজগুলো কে দিবে? সরি, এই কাগজগুলো কে দিবেন? নমিনি, অথবা যদি নমিনি করে থাকলে নমিনি দিবেন। অনেক সময় যদি নমিনি না থাকে তাহলে কি ঘটবে? তাহলে তার বৈধ উত্তরাধিকার দিবেন। যদি বৈধ উত্তরাধিকারের মধ্যে ঝামেলা হয়ে যায় তাহলে আদালত নির্ধারণ করে দিবেন এ বৈধ উত্তরাধিকার। সুতরাং এই বৈধ উত্তরাধিকার যদি আগে থেকে যদি নমিনি না থাকে তাহলে বৈধ উত্তরাধিকার সার্টিফিকেটও দিতে হবে যে আমি বীমা দাবির বৈধ উত্তরাধিকার। এই কাগজপত্র গুলো সহ বীমাকারী প্রতিষ্ঠানের নিকট জমা দিবেন
পরবর্তীতে বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন মেয়াদি বীমার ক্ষেত্রে আংশিক দাবি পরিশোধ। বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন মেয়াদি বীমা, একটু গত ক্লাসে আমরা বলছিলাম, তোমরা পাঠটা আবার একটু মনে করো। আমরা গত ক্লাসে কি বলছিলাম? যদি সে বীমা বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বা বহু সুবিধা সম্পন্ন মেয়াদি বীমার ক্ষেত্রে একাধিক উদ্দেশ্য, যেমন আর এককালীন টাকা পায়, বিবাহ শিক্ষা জন্য টাকা পায়, বিবাহের জন্য নির্দিষ্ট সময় টাকা পায়। এই যে একাধিক সময় যদি যখন যেই ঘটনাটা ঘটবে ওই সময়ের জন্য সে টাকা পাবে। এবং এই টাকা পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু ওই ক্ষেত্রে বীমা গ্রহীতার পুলিশ সার্টিফিকেট অথবা বিশেষজ্ঞ ডাক্তারের কি লাগবে? সার্টিফিকেট লাগবে, অথবা বীমা প্রতিনিধির সার্টিফিকেট। যদি বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন বীমার ক্ষেত্রে আংশিক বীমা দাবির উদ্ভব ঘটে, তাহলে কি করতে হবে? বীমার গ্রহীতাকে একটা নির্দিষ্ট রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্ট গুলো হচ্ছে ডাক্তারের হতে পারে, যদি চিকিৎসা সুবিধার সম্পর্কিত হয় ডাক্তারের রিপোর্ট, এরপরে যদি কোনো দুর্ঘটনায় পুলিশের রিপোর্ট, যদি সে বিবাহ জন্য টাকা চায় তাহলে বীমা প্রতিনিধির রিপোর্ট, এগুলো প্রয়োজন পড়ে। তাহলে আংশিক বীমা অর্থাৎ বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন মেয়াদি বীমার ক্ষেত্রে কোন একটা আংশিক দাবির ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই জমা দিয়ে বীমা দাবি গ্রহণ করতে হবে। নেক্সট, বীমা গ্রহীতা নিখোঁজ হলে। অনেক সময় বীমা গ্রহীতা হারিয়ে যায়, বিশেষ করে যেমন ৭১-এর যুদ্ধের সময় আমরা এই ধরনের সিনেমা দেখছি, কিন্তু এটা বাস্তবেও সত্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জন্য অনেক ঘটনা ঘটছে। তোমরা যারা কুমিল্লাতে আসছো, আমাদের কুমিল্লার ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে একটা ফায়ার সিমেট্রি আছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সমাধি এতে যদি তোমরা যাও দেখবা যে আফ্রিকার আছে, ইউরোপের আছে, জাপানের আছে, পৃথিবীর বিভিন্ন দেশের, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কার যে মারা গেল, কে জীবিত আছে, এই বিষয় নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা খুব সমস্যা হয়ে গেছিল। অনেক সময় দেখা গেছিল অনেক দিন পরে তাকে দেখা গেছে, সে আবার ফেরত আসছে। এই ক্ষেত্রে কিন্তু খুব বীমা কোম্পানির জন্য বড় রকমের সমস্যা। মনে রাখবা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ঘটনাটা বেশি প্রকট আকার ধারণ করছে বীমা কোম্পানির জন্য। তখন আমরা জানি এই ক্ষেত্রে কি করণীয়। যদিও এই আমরা সিনেমা দেখছি, আসলে সিনেমা না, এটা বাস্তব। আমরা জানি সিনেমা, নাটক এগুলো কিন্তু সমাজের বাস্তবতারই প্রতিফলন ঘটে। তাহলে এই নিখোঁজ হলে কি হবে? আমার মনে রাখো, নিখোঁজ হলে যদি ৭ বছর পর্যন্ত তাকে কোনো হদিস না পাওয়া যায়, তার কোনো খোঁজ না মিলে, তাহলে এটা নিখোঁজ হিসেবে গণ্য হবে। তখনই নমিনি অথবা বৈধ উত্তরাধিকার বীমা দাবির জন্য দাবি উত্থাপন করতে পারবেন বীমাকারী প্রতিষ্ঠান নিকট। মনে রাখতে হবে, কতদিন বলছি? ৭ বছর। নেক্সট এন্ড লাস্ট, বীমা দাবি পরিশোধ। এখন এই যে এতক্ষণ কথাগুলো বললাম, যদি জীবিত থাকে তাহলে একটাতেই শেষ। যদি বীমা গ্রহীতা মারা যায় তাহলে অনেকগুলো ঘটনা ঘটে। মনে রাখতে হবে, উপরুক্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, ওই উপর্যুক্ত বিষয়গুলো বিবেচনা করে বীমা দাবি, বীমাকারী প্রতিষ্ঠান যদি যৌক্তিক মনে করেন তাহলে বীমা দাবি পরিশোধ করবেন। তবে মনে রাখা দরকার, যদি এই যে আমরা একটা সার্টিফিকেটের কথা বারবার বলি, সেটা বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্র শুরুতে যদি না দেয় তাহলে বীমা প্রিমিয়াম নিয়ে পরে হেরফের হতে পারে। অর্থাৎ বীমা দাবির সময় তাকে অবশ্যই বয়সের সার্টিফিকেট জমা দিতে হবে। এই সার্টিফিকেট অনুসারে যদি বয়স, সে যদি বেশি, তার বয়স বেশি কিন্তু সে কম বয়স দেখিয়ে বীমা গ্রহণ করছেন, বীমা প্রিমিয়াম স্বয়ংক্রিয়ভাবে বেশি হয়ে যাবে। তখন সে কম প্রিমিয়াম দিচ্ছে, তাহলে সে বীমা যে যত টাকা প্রিমিয়াম কম দিল, সে আনুপাতিক হারে সে কিন্তু বীমা দাবি কম পাবে। অর্থাৎ আমরা বলতে চাই, বিশেষ করে বয়সের প্রমাণপত্র যদি কোনো গরমিল থাকে, এটা সমন্বয় সাপেক্ষে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে বীমার উত্তরাধিকারী বা নমিনিকে বীমা দাবি পরিশোধ করবে। আমরা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনলাম, এবং পরীক্ষায় কিন্তু একটু আসতে পারে।
বীমা গ্রহীতা নিখোঁজ হলে বীমা দেবী কিভাবে পাওয়া যাবে, বীমা গ্রহীতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র কি, এগুলো কিন্তু আসতে পারে, তোমরা ওইভাবেই করবা। নেক্সট আমরা চেষ্টা করব পরবর্তী বিষয়টা পড়ার। পরবর্তীতে আমরা কি আসতেছে দেখো, মর্টালিটি টেবল। এই যে মর্টালিটি টেবল, আমরা যেটা বলি মৃত্যুর হার তালিকা বা মৃত্যুর হার পঞ্জি। মৃত্যুর হার পঞ্জিটা কি, এটা বা মৃত্যুর কি হারে মানুষ মারা যাচ্ছে শুধু এই কথাটাই বোঝায়, আসলে ঘটনাটা কিন্তু তা না। কি হারে মারা যাচ্ছে শুধু তাই না, আমরা মৃত্যুর হার পঞ্জি এই তালিকাটা তোমরা অনেকেই ভুল করে থাকো। আমরা কিন্তু জন্মহার মৃত্যু হার বুঝাতে চাচ্ছি, এটা ন্যাশনাল লেভেলের জন্মহার মৃত্যু হার না, এটা হচ্ছে বীমা গ্রহীতাদের, বীমা গ্রাহকদের মৃত্যুর হারের তালিকা। অর্থাৎ অতীতে যে হারে মারা গেছে আর অনেকটা তার ভিত্তিতে এবং অতীত অভিজ্ঞতা ভিত্তিতেই আমরা ভবিষ্যতে মৃত্যুর হার কেমন হইতে পারে বীমা গ্রহীতাদের তার একটা সম্ভাব্য অনুমান করি। এই অনুমান যার ভিত্তিতে করি সেই তালিকার নাম হচ্ছে মৃত্যুর হার তালিকা। মৃত্যুর তালিকাটা কিসের জন্য তৈরি করা হয় তোমরা বলবা, মনে রাখবা বীমা গ্রহীতাদের জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের জন্য, জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের জন্য। পরের কথা, যে জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের জন্য আমরা কিভাবে করবো, অতীতের বীমা গ্রাহকরা যে হারে মারা গেছেন ধরে নেওয়া হয় যে ভবিষ্যতে ওই হারেই বীমা গ্রাহকদের মৃত্যু ঘটতে পারে, ওই ভিত্তিতেই আমরা বীমা প্রিমিয়াম নির্ধারণ করে থাকি অথবা মৃত্যুর হারের একটা সম্ভাব্য ধারণা লাভ করি। এটি হচ্ছে মৃত্যুর হারের তালিকা। আমরা একটু দেখো, একটু আলোচনায় আসি। আমাদের এখানে কি বলা আছে, আমরা বলছি যে তালিকার সাহায্যে অতীত পরিসংখ্যান ও অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যুর হার সম্বন্ধে ধারণা করা যায়, তাকেই মৃত্যুর হার তালিকা বলে। আমরা কি বললাম, অতীতের পরিসংখ্যান, অতীতের যে হারে বীমা গ্রাহকরা মারা গেছেন, সাধারণ জনগণ না, তোমরা একটু মনে রাখবা, তোমরা প্রায় এই ভুলটা করো, সাধারণ জনগণ না, বীমা গ্রাহক, অতীতের বীমা গ্রাহকরা যে হারে মারা গেছেন তার ভিত্তিতে। শুধু ওইটাই না, এছাড়া এই যে মৃত্যু প্রিমিয়াম কারা নির্ধারণ করে এটা একটু মনে রাখবে, অ্যাকচুয়ারি, চার্টার অ্যাকাউন্টেন্ট না, অ্যাকচুয়ারি, এদেরকে বলা হয় অ্যাকচুয়ারি। এই যে এই অ্যাকচুয়ারি তার অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে কেমন মৃত্যু হার হতে পারে এই সময় একটা ধারণা লাভ করে এবং এর ভিত্তিতেই মৃত্যুর হার তালিকা তৈরি করা হয় এবং প্রিমিয়াম নির্ধারণ করা হয়। অর্থাৎ এই তালিকার সাহায্যে আমরা মৃত্যুর হার সম্বন্ধে ধারণা লাভ করি এবং প্রিমিয়াম নির্ধারণ করতে সক্ষম। নেক্সট তোমরা দেখো, একজন বীমা বিশারদ, ওনার নাম হচ্ছেন ঘোষ ও আগরওয়ালা। উনি কি বলছেন, উনি বলছেন মৃত্যুর হার পঞ্জি হলো অতীত মৃত্যুর হারের ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যুর হার সম্বন্ধে ধারণা করার বিবরণ। তার মতে মৃত্যুর হার পঞ্জি হলো অতীত মৃত্যুর হারের ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যুর হার সম্বন্ধে ধারণা করার একটা বিবরণ। আমরা এটাই বুঝলাম, এটা প্রিমিয়াম নির্ধারণ করার জন্য কাজে লাগে এবং এটা কি নির্ধারণ করি, অতীতের মৃত্যুর হারের ভিত্তিতে ভবিষ্যতের সম্ভাব্য মৃত্যুর হার সম্পর্কে ধারণা লাভ করে থাকি। আমরা এখন একটা মৃত্যুর হারের তালিকা তৈরি করব। আমাদের পরীক্ষা প্রায় আসে, দেখবে যে একটা কাল্পনিক মৃত্যুর হারের, একটি কাল্পনিক মৃত্যুর হার পঞ্জি তৈরি করো। এই মৃত্যুর হারটা আমরা কিভাবে নির্ধারণ করি এটার একটা ওয়ার্কিং তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। বছরের মৃত্যুর হারটা দেখো, একটু খেয়াল করলে বুঝো, এটা কঠিন কিছু না। বছরের মোট মৃতের সংখ্যা, এটা মৃত্যুর হার জানছি, মৃত্যুর সংখ্যা, এটাকে ভাগ দিচ্ছি কি বছরের শুরুতে মোট জীবিতের সংখ্যা দ্বারা ভাগ করব। এবং এই যে হারটা, এটা কিন্তু শতকরা আর না, হাজারে হয়, এখানে 1000 দিয়ে গুণ দিলাম। আমরা টেবিলটা দেখলে বুঝতে পারবা জীবিতের হার। জীবিত যেহেতু বছরের শেষে মোট জীবিতের সংখ্যা, বছরের শুরুতে না, বছরের শেষে মোট জীবিতের সংখ্যা ডিভাইডেড বাই বছরের শুরুতে
মোট জীবিতের সংখ্যা দিয়ে ভাগ, দুইটাই বছরের শুরুতে মোট জীবিতের সংখ্যারে ভাগ দিব, ভাগ দেই বছরের শুরুতে মোট জীবিতের সংখ্যা, এখানে দেখো বছরের শুরুতে মোট জীবিতের সংখ্যা দিয়ে আমরা ভাগ দিচ্ছি। সুতরাং জীবিতের হার হলে বছরের শেষের মোট জীবিতের সংখ্যা, আর মৃত্যুর হার হলে বছরের মোট মৃতের সংখ্যা এই আমরা ভাগ দিয়ে থাকি। নেক্সট, একটি কাল্পনিক তালিকা দেখো, একটি কাল্পনিক মৃত্যুর হার তালিকা আমরা দেখার চেষ্টা করতেছি। এই তালিকার আগে দেখো এখানে কয়টা কলাম আছে, বছর, বয়স, জীবিত বীমা গ্রহীতার সংখ্যা। এই যে একটু আগে বলছিলাম এটা আমরা বাংলাদেশের জনসংখ্যার হার বা মৃত্যুর হার না, এটা আমাদের বছরের এটা আমরা কি বলতে চাই, এটা আমরা বলতে চাই এই যে কাল্পনিক মৃত্যু হার দিয়ে আমরা কি বুঝাতে চাই, দেখো কি কি আছে, প্রথম আছে বছর, পরে আছে বয়স, জীবিত বীমা গ্রহীতার সংখ্যা, আমরা কিন্তু জনসাধারণের কথা জানতে চাই না। পরেরটা আছে মৃত বীমা গ্রহীতার সংখ্যা, পরে আছে পরের কলামে আছে কি মৃত্যু হার, পরে আছে জীবিতের হার। কথা আমরা বলবো আমাদের মৃত্যুর হার তালিকার মধ্যে কাদের কথা বলি, বীমা গ্রাহকদের কথা বলি। এই যে কাল্পনিক মৃত্যুর হার তালিকা যদি বলে তাহলে বলবো যে তোমাদের আবার মাথায় আসছে স্যার কি মৃত্যুর হার তালিকা আপনি যেটা করছেন এটাই শেষ, না এটাই শেষ না, অনেকগুলো মৃত্যুর হার তালিকা আছে, অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে, আমরা কিন্তু সবগুলো আলোচনায় আনতেছি না। আমাদের যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যেমন কাল ভিত্তিক শ্রেণী বিভাগ হতে পারে, প্রাথমিক মৃত্যুহার তালিকা এবং আদর্শিক মৃত্যুহার পঞ্জি, বাছাই মৃত্যুহার পঞ্জি, সমষ্টি মৃত্যুহার পঞ্জি, অনেকগুলো পদ্ধতি আছে এবং বিভিন্ন জন মনীষীরা বিভিন্ন ভাবে মৃত্যুহার পঞ্জি তৈরি করেছেন। আমরা যেটা আলোচনা করতেছি এখন, আমরা যেটা আঁকবো কাল্পনিক, সেটা মনে রাখবা সেটা হচ্ছে আদর্শিক, এটাই স্ট্যান্ডার্ড, তাহলে তোমরা এইভাবে আঁকবা। তবে অনেক বইয়ে আমাদের এই যে আমরা আমরা এই যে বছরটা দিলাম, বছরটা কিন্তু কেউ কেউ দিছে কেউ কেউ দেন নাই, এটা অপশনাল। কিন্তু এই কলামগুলো দেখো কয়টা কলাম আছে, 1 2 3 4 5 6, 6টা কলাম থাকবে। আর এই যে কত বছর নিবা, কত বছর মেয়াদি করবে, এটা তোমার ইচ্ছার উপর, তুমি যদি সময় কম থাকে তুমি কমাতে পারো বাড়াতে পারো, ঠিক আছে। তোমার এই যে কলামগুলো, কলাম কয়টা হলো, 6টা। তুমি প্রয়োজনে কোনো কোনো বইয়ে এর চেয়ে কমও দেয়া আছে, আবার কোথাও কোথাও বেশি দেয়া আছে। তা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কি করব, 5টা দিতে পারি অথবা 6টা দিতে পারি। পরের কথা, আমরা এখানে এই যে বছরগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত, আমরা এই রোটা হয়তো তোমার ইচ্ছা করলে 3টা বা 4টা করতে পারো, সময় অনুসারে এটা করবা। এবার আসা যাক, বছরটা তো বুঝলাম ক্রনোলজিক্যালি 1 2 1 2 3 4 5 আছে। বয়সটা আমরা দেখালাম, এটাও কাল্পনিক, যেহেতু 51 52, এটা আপনি ধারাবাহিক ভাবে লিখলে আমাদের ভালো, 51 52 53 54 55 এভাবে লিখলে ভালো হয়। জীবিত বীমা গ্রহীতার সংখ্যা, জীবিত বীমা গ্রহীতার সংখ্যাটা কিন্তু আমরা লিখলাম। এবার আসো শুধু প্রথম কলামটা আমার জন্য ইম্পর্টেন্ট, পরেরটা তোমরা বুঝে ফেলবা। জীবিত বীমার গ্রহীতার সংখ্যা প্রথম কত দিলাম, 10 লক্ষ। মারা গেছে কত, মৃত বীমা গ্রহীতার সংখ্যা কত, 2000 জন। মৃত্যু হারটা কিভাবে বের করলাম,
মৃত্যুর হারটা বের করছি। তোমরা একটু খেয়াল করো, আমরা একটু কি শিখছিলাম যে মৃত্যুর হার বের করবো। তাহলে মৃত্যুর সংখ্যা এই বছর মরছে কতজন? এই বছর মরছে 2000 জন। 2000 জনকে আমরা ভাগ দিব 2000 জনকে আমরা ভাগ দিব, 2000 কে উপরে রাখবো, ভাগ দিব কত দিয়ে? 10 লক্ষ দিয়ে। 2000 কে যদি আমরা 10 লক্ষ দিয়ে ভাগ দেই তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াবে। আমরা এটা দাঁড়ালো। এটা কিভাবে বের করলাম? 2000 উপরে থাকলো, ভাগ কত? 10 লক্ষ দিয়ে। এটা দাঁড়ালো এটা। জীবিত মৃত্যুর হারটা বের করার জন্য দুটা রাস্তা আছে। যদি মৃত্যুর হারটাই বের করতে পারো, এই দুটা বিষয়, একটা হচ্ছে বাঁচা আর মরা। আমাদের সবাই যদি বেঁচে থাকে তাহলে 1 থেকে যদি এই মৃত্যুর হারটা বাদ দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে কি? জীবিতের সংখ্যা 1। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের প্রথম হচ্ছে কি, নিচে থাকবে কি 10 লক্ষ, উপরেরটা কি হবে? বছরের শেষে আমরা দেখো, তোমাদের একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, এই দেখো বছরের শেষে জীবিতের সংখ্যা বলছিলাম। এখানে বছরের শেষে কত? বছরের শেষে হবে এই 10 লক্ষ থেকে 2000 জন যদি মারা যায়, বছরের শেষে কতজন থাকে? এই 99 লক্ষ 8,000। এই যে 9,98,000, সরি আমি ভুল করে ফেলছি, 9,98,000 2000 মারা গেল। তাহলে এই 9,98,000 ডিভাইডেড বাই 2000, এটা হয়ে গেল কি? এটা। একই ভাবে খেয়াল করো, প্রথমটা আমরা এটা বের করব, হারটা তো ক্লিয়ার হয়ে গেল। হারটা জীবিত মৃত্যুর হারটা কিভাবে বের করলাম? মৃতের সংখ্যা, মৃতটা কতজন? 2000 জন। নিচে কোনটা হবে? জীবিত বীমা গ্রহীতার সংখ্যা 10 লক্ষ। তাহলে এটা দাঁড়ালো এটা। আর জীবিত হারটা কিভাবে বের করলাম? খেয়াল করো, উপরে হচ্ছে জীবিতের সংখ্যা। জীবিতের সংখ্যা কত হবে? 10 লক্ষ থেকে 2000 বাদ দিলে কত হয়? এই 9,98,000। 98,000 ভাগ দিব কত দিয়ে? 10 লক্ষ দিয়ে। এটা দাঁড়াবে কিন্তু 1000। এটা আমরা যেহেতু দশমিকে নিচ্ছি এই জন্য আমরা 1000 দিয়ে গুণ দেই নাই। আবারও বলি, এটা যেহেতু আমরা দশমিক ভগ্নাংশে দেখাইছি, সেই জন্য আমরা 1000 দিয়ে গুণ দেই নাই। তোমাদের 1000টা এই যে আমরা একটু আগে দেখালাম 1000, এটা দিতেও পারো, যদি শতকরায় দেখাও, সরি হাজারে দেখাও, তাইলে তোমাদের দশমিক ভগ্নাংশে দেখালে তোমাকে 100 দিয়ে 1000 দিয়ে গুণ দেওয়ার প্রয়োজন নাই দশমিক ভগ্নাংশে দেখালে। আর আমরা ওই হারটা যেহেতু বলার জন্য আমরা 1000 দিয়ে গুণ দেওয়া আছে। এবার পরের আমরা যে কল্পনা করতেছি, কল্পনার ক্ষেত্রে মনে রাখো, এই যে প্রথম 51 বছর বয়সে কতজন? প্রথম বছর কতজন ছিল? 10 লক্ষ। মারা গেল কত? 2000। পরের বছর কতজন হবে? এটা থেকে এটা বিয়োগ দিলে যেটা দাঁড়ায় সেটা 9,98,000। তোমরা খেয়াল করো দ্বিতীয় বর্ষের ঘটনাটা কি ঘটলো? দ্বিতীয় বর্ষে কতজন মারা গেল? দ্বিতীয় বর্ষে মোট বীমা গ্রহীতার সংখ্যা ছিল কতজন? 9,98,000। এর থেকে মারা গেল 3,000। জীবিত থাকলো কত? 9,95,000। নেক্সট ইয়ারে দেখো, এখানে থার্ড ইয়ারে আমরা কি দেখতেছি? 9,95,000 আছে, মারা গেছে কয়জন? 4,000। তাহলে 4,000 মারা গেলে 9 লক্ষ, এটা থেকে এটা বিয়োগ দিলে কি দাঁড়ায়? 9,91,000। এরপরেরটা আমরা কি দেখতেছি? চতুর্থ বছরে জীবিত ছিল, বছরের শুরুতে জীবিত সংখ্যা ছিল 9,91,000, মারা গেল 5,000। তাহলে রয়ে গেল 9,86,000। আমরা জীবিতের সংখ্যাটা কিভাবে বের করলাম? বছরের শুরুতে জীবিতের সংখ্যা বিয়োগ সংশ্লিষ্ট বছরে মৃতের সংখ্যা থেকে বিয়োগ করলে বেরিয়ে যায়। এবার আরেকটা জিনিস খেয়াল করবা, এই যে মৃতের সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ে, এই স্বাভাবিক।
স্বাভাবিক হইতে পারে, যেমন এখন প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এই বছর আমাদের মৃত্যুর হারটা একটু বেড়ে গেছে, এটা অস্বাভাবিক। সাধারণত বয়স যত বাড়ে মৃত্যুর সংখ্যা তত বৃদ্ধি পেতে থাকে, এটা মাথায় রাখবা। এই জন্য দেখো আমরা যদিও এটাতে একবারে একুরেট হবে এমনটা না, 2000, 3000, 4000, 5000, 6000 দিলাম। কেন দিলাম এটা খেয়াল করো, কেন দিচ্ছি? যাতে আমাদের বিয়োগটা করতে, ভাগ করতে আমাদের সুবিধা হয়। তোমরা কিন্তু পরীক্ষাতে কাজটা করবা। আমরা আসলে এই একবারে যে 2000, 3000 হয়ে উঠবে এমনটা না, এটা কম বেশি হবে। আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য এটা কাজটা করলাম। একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, বয়স দেখো 51 থেকে 52 আসছে, তাহলে 52 বছর বয়সে মানুষ বেশি মারা যাবে, 53 বছর বয়সে আরো বেশি মারা যাবে। এই জন্য 2000 থেকে 1000, 3000 থেকে 4000, আস্তে আস্তে বয়স যত বাড়ে ওই লোকদের মৃত্যুর সংখ্যা তত বাড়ে। এই জন্য আমরা আস্তে আস্তে এই মৃত বীমা গ্রহীতার সংখ্যাটা বৃদ্ধি করছি। ক্লিয়ার? আমাদের কি জানলাম? আমাদের আলোচনা কিন্তু শেষ। আমরা প্রথম কয়টা কলাম করব? 6টা কলাম করলাম। কোন কোন বইয়ে 5টাও আছে, 5টাও হলে হবে, বছরটা না দিলেও চলে। কলামগুলো হচ্ছে প্রথম বছর, বয়স, জীবিত বীমা গ্রহীতার সংখ্যা, মৃত বীমা গ্রহীতার সংখ্যা, মৃত্যু হার, জীবিতের হার। ক্লিয়ার? এরপরে কি করলাম? এই প্রথম আমরা বছরটা 1, 2, 3 কমনে লিখে ফেললাম। এরপরে বয়সটা তোমার ইচ্ছা মতো লিখে ফেললাম, তো এটা কমান অনুসারে লিখাই ভালো। জীবিত বীমা গ্রহীতার সঙ্গে আমরা প্রথম কলামটা ইম্পর্টেন্ট, পরের কলামটা এতটা প্রথম কলামের উপর নির্ভর করে পরের কলামগুলো কেমন হবে। জীবিত বীমা গ্রহীতার সংখ্যা তোমার ইচ্ছা মতো একটা দিতে পারলা, সাধারণত রাউন্ড ফিগার দিলে আমাদের জন্য সুবিধা হয় যোগ বিয়োগ ভাগের ক্ষেত্রে। মৃত বীমা গ্রহীতার সংখ্যাটা প্রথমটা কম হবে, আস্তে আস্তে বাড়বে, এবং জীবিতের সংখ্যা আস্তে আস্তে হ্রাস পাবে, খেয়াল করো। এবং আমরা কিভাবে জীবিতের প্রথমটা বের করলাম, 10 লক্ষ দিলাম, এটা থেকে মারা গেল কতজন? 2000। এটা থেকে বিয়োগ দিয়ে জীবিত বীমা গ্রহীতার সংখ্যা থেকে মৃত বীমা গ্রহীতার সংখ্যা বিয়োগ দিয়ে আমরা কি বের করলাম? পরবর্তী বছরের শুরুতে জীবিত বীমা গ্রহীতার সংখ্যা। ক্লিয়ার? এবং এই মৃত বীমা গ্রহীতার সংখ্যা ক্রনোলজিক্যালি বাড়তে থাকবে। এবার আসলে মৃত্যুর হারটা কিভাবে বের করছি? আমরা এটা প্রথম লিখছি কি, যেহেতু মৃত্যুর হার, উপরে লিখবে মৃত্যুর, এই বছরে মৃত্যুর সংখ্যা, এই বছরে মারা গেছে কত? 2000 জন। জীবিত বীমা গ্রহীতার সংখ্যা কতজন? 10 লক্ষ। তাহলে 2000 ডিভাইডেড বাই 10 লক্ষ, তাহলে এটা হবে মৃত্যুর হার। আবার জীবিতের হারটা কি হবে? বছরের শেষে জীবিতের সংখ্যা। এই বছরের, এই প্রথম বছরে 51 বছর বয়সী কতজন জীবিত আছেন? এই 10 লক্ষ বিয়োগ 2000, কত হলো? 9,98,000। ভাগ দিব কত দিয়ে? জীবিত বীমা গ্রহীতার সংখ্যা বছরের শুরুতে জীবিত এই 10 লক্ষ দিয়ে। তাহলে 9,98,000 উপরে থাকবে, 10 লক্ষ নিচে রেখে আমরা ভাগ দিব, তাহলে আমরা পেয়ে যাব জীবিত হারটা। আমরা একটু দেখি, এটা আমাদের একটু কষ্ট হয়ে যাবে, এটা লেখা যায় না। আমরা জীবিতটা আমরা ওটা যদি তোমাদের একটু মাথায় থাকে, এবার এটা কিভাবে বের করছে একটু খেয়াল করো। এটা কিন্তু লেখাটা সুন্দর আসবে না। এই জীবিতের হারটা বের করবো। আমাদের জীবিত ছিল, বছর শেষে মোট জীবিতের সংখ্যা কত ছিল? 9,98,000। এটারে ভাগ দিব কত? জীবিত ছিল, বছরের শুরুতে জীবিত ছিল কতজন? 10 লক্ষ।
এই হয়ে গেল কি, একটু দেখো 98,000, এই যে 99,000টা কিভাবে আসলো? 10 লক্ষ থেকে মারা গেছিল প্রথম কতজন? 2,000 জন। এই জন্য আমরা এই 9,98,000 চলে আসলো জীবিত এটা। আর 10,000 1,000 দিয়ে গুণ দিব যদি আমরা আলাদাভাবে হার বলতে হয় তখন। আর আমাদের টেবিলে কিন্তু দশমিক ভগ্নাংশে লিখছি, এই সরি হ্যাঁ দশমিক ভগ্নাংশে যেহেতু লিখছি এই জন্য আমরা এটা দিয়ে গুণ দেই নাই, এটা দিয়ে আমরা গুণ দেই নাই। ঠিক একইভাবে এখানে যদি হয় মৃত্যুর হারের ক্ষেত্রে আমরা কি হবে? নিচের সংখ্যাটা দেখো দিয়ে থাকবে, এখানে দেখো উপরে বছরের শেষে মৃতের সংখ্যাটা কত ছিল বলো? মৃত্যুর হার যেহেতু উপরে মৃত্যুটা থাকবে, আমরা 2,000, তাহলে বছরের শুরুতে জীবিতের সংখ্যা, এখানে বছরের শুরুতে যে জীবিতের সংখ্যা ছিল সেম 10 লক্ষ। তিন, 10 লক্ষ হয়ে গেল। দেখবো যে এটা দিয়ে দিলে বেরোলে কি দাঁড়াবে? হারটা বেড়ে যাবে 0.00 কত ছিল আমাদের? এটা দশমিক কিন্তু আমরা এখন জেনে ফেললাম কিভাবে মৃত্যুর হারটা জানা যায়, কিভাবে জীবিতের হার। তাহলে আমরা একটা জিনিস দেখো, বছরের শেষে যেটা, এটা বছরের শেষে মোট জীবিতের সংখ্যা, কিন্তু বছরের শুরুতে কত ছিল? 10 লক্ষ। এটা থেকে মারা গেছিল কত? 2,000। এর জন্য 9,98,000 হয়েছে। ক্লিয়ার? ওকে, আমাদের মুছে ফেলি। ওকে, ধন্যবাদ। আমরা আবার নেক্সট, আমাদের এটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? নাই। এটা আমরা আলোচনা শেষ, তো এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই? সমস্যা থাকলে বলবা। নেক্সট আমরা আলোচনায় যাই। আমরা এখন জানার চেষ্টা করব বীমা, জীবন বীমার প্রিমিয়াম হার নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনায় আনা প্রয়োজন। জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনায় আনা প্রয়োজন, আমরা এটা আলোচনা করব। আমরা একটু ঝটপট আলোচনা করি, আমাদের হাতে সময় খুব কম। বীমা, জীবন বীমা প্রিমিয়াম নির্ধারণের ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে বীমা দাবি। বীমা দাবির পরিমাণ যদি বেশি হয় তাহলে বীমা প্রিমিয়ামের পরিমাণ বেশি হবে, এটাই স্বাভাবিক। নেক্সট, মেয়াদকাল। বীমার মেয়াদকাল যদি বেশি হয় তাহলে কি হবে? বীমা প্রিমিয়াম বেশি পাবে, তাহলে প্রিমিয়ামের পরিমাণ আনুপাতিক হারে কম ধার্য করা হয়। বীমা গ্রহীতার বয়স, বীমা গ্রহীতার বয়স যদি বেশি হয় তাহলে মৃত্যুর সম্ভাবনাটাও বেশি। একটু এই যে মর্টালিটি টেবিল দেখলাম, বয়স যত বেশি মৃত্যুর সংখ্যা তত বাড়তেছে। তাহলে আমাদের এই যে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যায়, মৃত্যুর সংখ্যাটা যেহেতু বেড়ে যায়, এই জন্য আমাদের এই বয়স বাড়লে বীমা প্রিমিয়ামের পরিমাণটাও বেড়ে যাবে। নেক্সট, পেশা। যারা ঝুঁকিপূর্ণ পেশা আছে তাদের বীমা প্রিমিয়ামের পরিমাণ বেশি, যেমন যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করে, পুলিশ বাহিনীতে চাকরি করে, তাদের সবসময় অস্ত্র নিয়ে চলে,
এবং সন্ত্রাসীদেরকে সাথেই তাদের উঠা বসা, এই জন্য তাদের মরার সম্ভাবনা বেশি থাকে এবং বিমা প্রিমিয়ামের পরিমাণ বেশি। অপরদিকে যেমন আমরা যারা আছি আমাদের রিস্ক কম, অনেক সময় বিপদে বলে তোমরা এগিয়ে আসো, ফলে আমাদের ঝুঁকি নাই। সুতরাং আমাদের প্রিমিয়ামের পরিমাণ অপেক্ষাকৃত যারা সশস্ত্র বাহিনী বা বাহিনীর চেয়ে কম হবে। শারীরিক অবস্থা, যাদের শারীরিক সমস্যা আছে, যেমন ডাক্তারি পরীক্ষাযুক্ত বিমাপত্র আমরা গত ক্লাসে বলছিলাম, এই ক্ষেত্রে যাদের শারীরিক দুর্বলতা আছে তাদের জন্য বেশি প্রিমিয়াম, আর যাদের সুস্বাস্থ্য, যাদের ডাক্তারের রিপোর্টে তাদের কোনো কঠিন জটিল রোগের সম্ভাবনা থাকে না, পায় না, তাদের ক্ষেত্রে বিমা প্রিমিয়ামের পরিমাণ কম হয়ে থাকে। পারিবারিক ইতিহাস, সাধারণত আমরা জানি যে পরিবারের লোকজন খুব দ্রুত কম আয়ু, তারা ওই বিমা গ্রাহকেরও কম আয়ু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ দেখবে যে তাদের বাবা মা অল্প বয়সে মারা যায়, সন্তান অল্প বয়সে মারা যায়। সুতরাং যাদের পারিবারিক ইতিহাসটা যে আয়ুর কম, তাদের জন্য এটা একটা বিমা প্রিমিয়ামের পরিমাণ বেশি হয়, অন্যথায় বিমা প্রিমিয়ামের পরিমাণ কম হয়। বাসস্থান, বাসস্থান যারা ঘিঞ্জি পরিবেশে বস্তিতে থাকে তাদের বিমা প্রিমিয়ামের পরিমাণ বেশি হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলে তাদের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং তারা দ্রুত মারাও যেতে পারে, এই জন্য তাদের বিমা প্রিমিয়ামের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। শিক্ষা, যারা শিক্ষিত মানুষ তারা স্বাস্থ্য সচেতন হয়ে থাকে, তাদের রোগ বালাই হলে তারা দ্রুত চিকিৎসা নেয় এবং তাদের আয়ুষ্কাল একটু বেশি হয়, ফলে তাদের স্বাস্থ্য সচেতন থাকে, তাদের জীবন উন্নত জীবনযাপন করে, ফলে তাদের বিমা প্রিমিয়ামটা কম হয়। অশিক্ষিতের বিমা প্রিমিয়ামের পরিমাণ অপেক্ষিত বেশি হয়ে থাকে। জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান যাদের উচ্চ ভালো জীবনযাপন করে তাদের প্রিমিয়াম, আর যারা খারাপ নিম্নমানের জীবনযাপন করে তাদের সেম হবে না, এটা তো সবাই বুঝতে পারছে। বিমাপত্রের ধরন, বিমাপত্রের ধরনটা হচ্ছে আমরা জানি আজীবন বিমাপত্রের ক্ষেত্রে মেয়াদি বিমাপত্রের চেয়ে বেশি হারে প্রিমিয়াম হয়। সুতরাং সকল বিমাপত্রের জন্য একই ধরনের প্রিমিয়াম হয় না। যেমন বহুমুখী সুবিধা সম্পন্ন মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমা প্রিমিয়ামের পরিমাণ একটু বেশি হয়। যেমন মুনাফাযুক্ত বিমা প্রিমিয়ামের পরিমাণ মুনাফাবিহীন বিমাপত্রের চেয়ে বেশি হয়। সুতরাং বিমাপত্রের ধরন অনুসারেও প্রিমিয়ামের পরিবর্তন হতে পারে। নেক্সট, ব্যবস্থাপনা। যেই প্রতিষ্ঠান দক্ষ তাদের ব্যবস্থাপনা কম হয় এবং তাদের প্রিমিয়ামের পরিমাণও কম হতে পারে, আর অন্যথায় বেশি পরিমাণ হয়ে থাকে। বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হার, আমরা এই যে বিমা প্রতিষ্ঠানগুলো যে বিমা প্রিমিয়াম হিসেবে যেই অর্থ পেয়ে থাকে সেই অর্থটা কিন্তু তারা অলসভাবে সিন্ধুকে রেখে দেয় না, আকারে রাখে না, এটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে যে প্রতিষ্ঠানের যে বিমাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষ তারা ভালো জায়গায় বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারে, ফলে তাদের কম প্রিমিয়াম নিলেও চলে। আর যারা অদক্ষ ব্যবস্থাপক, যারা বিনিয়োগ থেকে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হন না, তাদের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। সুতরাং এই বিনিয়োগ তহবিল বিমা তহবিলের ব্যবহারের উপর নির্ভর করে বিমা প্রিমিয়াম কেমন হবে। আজকে আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আমরা চাই তোমরা সবাই ক্লাসগুলো অনুধাবন করো এবং ভালোভাবে পড়ো। আমরা কিন্তু বাজারে যে প্রচলিত বইগুলো আছে আমরা ওই বইগুলো আমরা অনুসরণ করতেছি, তোমরা ওই বইগুলো অনুসরণ করবা। আর আজকে যা পড়লাম তোমরা আবার একটু মনোযোগ সহকারে বাসায় দেখবা। সবাইকে ধন্যবাদ।